রিক্সা চালাই। হ্যাঁ, তারপর সেদিন রিক্সার মাল আনতে গেছি। রিক্সার সামনে মাল আনতে গেছিল, আনতে যাইয়া মনে করেন চেরাকালি থেকে এই পর্যন্ত গাইসা পড়ছে, কোনো গ্যাঞ্জাম নেই। তারপরে যখন হাউস বিল্ডিং আছে তখনও গ্যাঞ্জাম নেই। তারপরে আজিমপুর মুরাইসা নাকি গ্যাঞ্জাম দেখে কোন দিকে দৌড় দিচ্ছে তা তো আমরা বলতে পারি না। এই পর্যন্ত কি জানি। আর মনে করেন হার বোন আমি দেখতেছি, হার বন্ধু বান্ধব সবাই খানি দেখি রাত হয়ে দিতে। তার আমি তো রাত্রে যাই না, হেনে আসি। সকালবেলা 6টা বাজে গেছি আমি। 6টা বাজে যাই, আমার জ্ঞান জানি গাড়ি ছিল এই জায়গায় সবাই আমি দেখতেছি, সবাই গেড়েতে গেড়েতে দেখছি আমার স্বামী আসতে কি না। তারপর সবাই বলতেছে তাকে না, হ্যাঁ তো আসেনি, হ্যাঁ তো আসেনি। এরকম করতে করতে মনে করেন 2 দিন হয়ে গেল, আসে না। এইভাবে ফির আমি বিশ্রাইতেছি। বিশ্রামের পরে দেওয়া যায় 3 দিনের 4 দিনের মাথায় আমার মাইয়া 5 দিনের মাথায় 5 তারিখে মনে করেন আমরা 11 তারিখে রাত্রে আমার মাইয়া বা 10 তারিখে হ্যার একটা ছবি ছিল, এই ছবিটা বাইর করে আমার মাইয়া মোবাইলে দিই। তারপরে 300 কপি ছাপাইছিলাম আমি। 6-7টা হাউস বিল্ডিং থেকে, জসীমুদ্দি থেকে হাউস বিল্ডিং পর্যন্ত খালি দিচ্ছি। দেওয়ার পর আমি চলে আসি। তারপরে রাইটটা খালি গেছে, রাইটটা গেছে, সকাল হইতেও পারেনি। আমি সকালে দিয়েছি, খালি রাইটটা পার হইতে দিই, দুপুরটা পাইছি। তারপরে এরকম 8টা-9টা বাজে একটা মেয়ে ফোন দিল, একটা ছাত্র মেয়ে আমার মাইয়ার কাছে। বললো কি, আপু আকাশ ব্যাপারে তোমার কি লাগে? আমার মাইয়া বললো কি, আমার বাবা। তোমার বাবা আমরা লাশ হইলেও বিছড়াইয়া দিব, আমরা ছাত্র গুণ আমরা দেখবো, তুমি কষ্ট নিও না, তোমার বাসা উরুদা বরতলা। এই কথা বলছে আমার মাইয়ারে। আমার মাইয়া বলছে, হ্যাঁ আপা, আমার আব্বুর রাস্তা 5 দিন ধরে আমরা পাই না, আমাকে ঘরে কামাই শুট করার কেউ নাই আমার আব্বু ছাড়া। আমার এই মেয়ে কথা বলার পরে এই নাম্বারটার পরে দিয়া 8টা 8:30 বাজে এই মেয়েটা কথা বলছে। বলার পরে দিয়া রাত 11:30 বাজে, রাত 11:30 বাজে একটা ফোন আসছে। ফোন আসছে পর আমার মেয়ে বলতেছে, আপনারা কে? তারপরে কইছে, আমরা ছাত্ররা। আমার আব্বু কই? যে আকাশ ব্যাপারে তোমার কি লাগে? তারপর আমার মেয়ে বলছে, আমার বাবা। একথা বলছে পরে তার ছাত্ররা বলতেছে, তা বলো তো তাইলে তোমার বাবা কি হয়েছিল, তোমার বাবা কি কাজ করতো, তোমার বাবার পরনে? হয় তোমার বাবা তো এরকম হারা বলতেছে না জানি গুলি খাইছে। না তুমি ছোট মানুষ, তোমার মোবাইলে কি তোমার কিভাবে বলবো? তারা আমার মাইয়া বলতেছে, না আপনারা বলেন, যদি অনেক মানুষই তো মাইরা যায় ভাইয়া, আপনি বলেন। আমার মাইয়া অনুরোধ কইরা ছাত্রর থেকে কথাটা নিচ্ছে, ছাত্র বলে না। তারপর না ভাইয়া বলেন বলেন। তারপর আরেক তারা আমগো মোবাইল নেই, তার পাশের ঘরের একজনের, দোতলার একজনের মোবাইল আছে। তারপর হ্যাঁ রে আমার মাইয়া যা কইতাছে, আঙ্কেল আপনাকে মোবাইলটা দেন, আমার আব্বুরে নাকি পাওয়া গেছে। তারপরে একথা কইছে ওই ছাত্র আবার, হ্যাঁ আবার সেই ছাত্র স্যারের থেকে নিচে পরে 11টা বাজে ছাত্র বলতেছে, হ্যাঁ 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 তো এই কয়দিন আমরা এই কুয়েত হাসপাতালে ছিল, আমরা তো আজকা নিয়ে দিয়ে আসছি, যদি আপনারা আজকার ভিতরে না আনেন তাইলে তো হ্যাঁ 6টা বাজে যাইতে রহিবে, আজকার ভিতরে না আনলে তাহলে তো হ্যাঁ চাপা হয়ে যাবে। এই কথা বললো ছাত্র ছেলে। আমরা তো আজকে নিয়ে দিয়ে আসলাম, আমরা তো আর জানি না জানি এখানে লাশ। এই কথা আমার মাইয়ারা বললো। তারপরে হ্যাঁ লাশ হইতেছে ছবি দেখা। তারপরে বলছে, তোমার আব্বু পরনে কি ছিল? তাই না ভাইয়া, আমার আব্বু প্যান্ট পরে না, আমার আব্বু লঙ্গি পরে। তারপরে কয়, তোমার আব্বু লঙ্গি পরে, তোমার আব্বু লঙ্গি কী কালার? তা হলুদ চেক আমার আব্বু। তা তোমার বাবার শার্ট? আমার বাবার শার্টটা গিয়া কালার শার্ট। আমার বাবার হাতে একটা আংটি আছে, পায়ে একটা বাতের ব্যথা এই আছে। আর আমার গাড়ি পয়টা পাউডা ব্যথা হয়ে গেছিল, আমার বাবার পাউডা ফোলা। আমার মেয়ে বলছে, তখন বলছে, তোমার বাবার গলায় কি? কয়, আমার বাবার গলায় 2 বাস দেওয়া চেন, চিনেন না ভাইয়া? আগের দিন চেন আমার নানু আমারে দিচ্ছিল, 3 তারিখে চেনটা বাথরুমে পড়ে গেছে। আমার আম্মু তাকে, আমার আব্বু কাকে, থাক তোর আর চেনটা দিব না, তুই খালি ফালাইয়াই দেখ, তোর আর চেনটা দিব না, চেনটা আমি নিম। তা কই আমার আব্বু 3 তারিখে চেনটা গলায় দিচ্ছে। আমার মেয়ে কথা বলছো, আমি ছাত্র দেখতেছে সবই তো এক হয়ে গেছে, মানে মেয়েটারে কীভাবে অনেক কথার পরে তারপরে রাত 2টা বাজে আমার ভাই বোন সবাই আমরা খবর দিলাম। আমার ভাইয়েরা রাইতপুরা গেল, যাই এই হাসপাতাল, আমার মেয়ে গেল যাইয়া এই ঢাকা বড় মেডিকেল কলেজ হাসপাতাল থেকে
ছাত্র ছাড়া আমার উপকার তো, ছাত্র ছাড়া না থাকলে আমি পাপা। 11 তারিখে আমরা মেডিকেল কলেজ গেছি, তারপরে ওখান থেকে লাশ আনতে আনতে আসরের আজান দিচ্ছে। তো আমরা তখন আব্বুরে দাফন কাফন করছি, এখানে করে মাটি দিচ্ছি। 5ই আগস্ট আব্বু ঘর থেকে বেরোইছিল, যে ঘর থেকে বেরোইছিল, আমি এতদিন বের হইতে দিই নাই। আব্বু বলছে, আব্বু রাস্তাঘাটে অনেক গ্যাঞ্জাম হইতেছে, তো তুমি বেরো না, মানুষ অনেকে গুলি খেয়ে মরতেছে। তো আব্বু বলতেছে, না আমাদের কে মারবে, আমরা মানুষের কি করছি, আমরা কাজ করি। আমাকে না আব্বু, তাও ওরা দেখা তো আর গুলি মারে না, ওরা উড়া ধুরা গুলি মারে, তাই না আমাকে কিছু হবে না। তারপর আমি ঘরে তালা লাগাই দিছি, আমার বালিশের নিচেতে চাবি নিয়ে আব্বু বের হয়ে গেছে। সকালে আমি ঘুম থেকে উঠে আম্মুরে বলতেছি, মা আব্বু কই? কি তোর আব্বু ওই যে কিয়ের গাড়ির মাল না কি আনবো লেগে গেছে। আমি কই, মা যাইতে দিস? পরে বলতেছে কি, না আমার কইছে আমি আয়া পড়বো 5টার মধ্যে। আমি কই, মা তুমি জানো না এনে গ্যাঞ্জাম হইতেছে, আব্বুরে যাইতে দিস? পরে আমার কইতেছে কি, থাক ও আয়া পড়বো নি। পরে রাইট আমি বিকালেও বলতেছি, মা আব্বু আয় নাকি। আমি আবার বাইরে মৃত্তিকার সামনে যে দেখে আসছি যে আব্বু আসেনি। 2বার গেছি, একবারও আসে না। তারপর আমি ঘরে বসে রয়েছি, রাত হয়ে গেছে। আমি আম্মুর আবার পাঠাইছি রাজলক্ষ্মী, মা একটু যা দেখো বোনে বয়ে রয়েছে তো এসে নাকি। পরে আব্বু গেছে, মা গেছে, যায় আব্বুরে নিয়ে আইতে গেছে। যা দেখে আব্বু সবাই দিয়ে গেছে যে ও মাল আনতে তাই। কেউ কই কি না আয় নাই তো, কেউই বলতে পারতেছে না। কই কি না ও তো ওদিন আয় না। আমি কই, না আব্বু তো গাড়ি মাল আনতে গেছে। তার কয়দিন লাগাতার খুঁজছি আব্বুরে, কোথাও পাই নাই। কেউ বলতে পারতেছে না যে পাইছি, দেখছি। বলে না 4 তারিখে দেখছি, 4 তারিখে দেখছি, কিন্তু এই যে 5 তারিখে দেখিনি। একজনও বলতেছে না যে দেখিনি, দেখছি, সবাই বলতেছে না। তারপরে আমরা অনেক ঘরে অনেক কাঁদতেছি। আমি কি না মা আব্বুর মনে কিছু হইছে, নাহলে আমার আব্বু তো কোনো জায়গায় থাকার মানুষ না। ছোটর থেকে এত বড় হয়েছে, আব্বু তো আমাদের কোনো জায়গায় একদিন থাকে নাই। আমার ছোট বোন আবার কাঁদতেছে। আমি এটা বলছি না যে ও মা মনে আব্বু গুলি টুলি খাইছে, আমার না মনে হইতেছে আব্বু কোনো হসপিটালে মনে আসছে, গুলি খাই মনে আহত, নিলে কিছু হইছে। মা কইতেছে কি না স্যার এডি কিনলে গেল, তোর বাপের কাছে গাড়ির মাল আনতে। আমি কি মা আনতে দিস ওকে, মারে বকতেছিলাম তুমি যাইতে দিস ওকে। পরে আমি অনেক পরিমাণে আব্বুর খুঁজতেছি, আমি সবাই আব্বুর যার বন্ধু বান্ধব ছিল গ্রেস সব জায়গায় খোঁজার মতো। পরে আমি আব্বুর যে ফেসবুক আইডি খোলা ছিল, তো ওনে ছবিটা দেখতেছিলাম আর কান্না করতেছিলাম। তখন আমি দেখি অনেক মানুষ ছবি পোস্ট করছে, তো হারানো বিজ্ঞপ্তি দিয়া ছবি পোস্ট করছে। আমি কি আমি একটা কইরা দেখি আমার আব্বুরে পাই নাকি। পরে আমি ওদিন একটা স্টোরি করলাম, তো ওইটা করার পরে তারপর কই কি মোবাইলে একটু যাইতে মনে দেরি হইব, আমি একটু ছাত্র ভাইয়ারা যেহেতু আছে ও হাতে হাতে একটু দিলে একটু যদি তাড়াতাড়ি পাই। তারপরে আমার আব্বুর একটা ফেসবুক আইডি ছিল, ওইটার থেকে ছবিটা নিয়ে আমি দোকানে গেছি। দোকানে যা বলছি, ভাই আমার একটা হারানো বিজ্ঞপ্তি লেখা দিতে হবে। বলে কি আচ্ছা দিব। কই কি কয় কপি লাগবে? আমি কই কি 300 কপি করে দেন। পরে দিছি, দিয়া এখান থেকে আপনার জসীমউদ্দিন থেকে দেওয়া শুরু করছি, একদম হাউস বিল্ডিং পর্যন্ত দিছি, রাস্তার ওই পারেও দিছি। ভাইয়ারা বলছে যে আচ্ছা আপু তোমার বাবার তো 5ই আগস্ট থেকে পাও না, ওদিন তো অনেক মানুষ মারা গেছে, তাও আমরা চেষ্টা করব এনে দেওয়ার। ওইটা দিয়া স্যার 2 দিন পরে, 2 কি 3 দিন পরেই খবর আসছে। এর আগে একজন মেয়ে ফোন দিছিল, তো আমাকে বলতেছে কি আমাদের গ্রুপ থেকে একটা ইয়ে আসছে, এটা কি তোমার আব্বু? আপনার কি হয়? আমি কি আব্বু? বলে তুই কি? হ্যাঁ বুঝতে পারছি। তো আপনার আব্বু কি কি পড়াছিলেন? আমি কি আমার বাবা প্যান্ট পরে না, শার্ট আর লুঙ্গি পরাছিলেন। ও আচ্ছা আপু আমরা খোঁজার চেষ্টা করব, আমাদের গ্রুপ ছেড়ে দিলে তোমরা একটু তোমাদের সাহায্য হবে। আমি তো কি আচ্ছা ঠিক আছে।
তারপর ওদিনকার রাতে 10:30টার দিকে আমাদের একজন ভাইয়া ফোন দেয়। তো ভাইয়াটা বলে যে আপনারা যে ছবিটা পোস্ট করছেন ফেসবুকে দিছেন ওরকম একজন আছে। আমি বলছি কি ওরকম একজন আছে। উনি আবার বলতেছে যে ওরকম একজন আছে তো এখানে গুলি খাইছে, গুলি গুলি লাগছে ওনার। তারপর ভাইয়াটা কল দিচ্ছে, তারপর বলতেছে এরকম এরকম আছে। পরে আমি বলছি কেউ আচ্ছা। উনি পরে আরেকটা ভাইয়া ফোন দিছে, তো আচ্ছা আপু আমরা তো এই লাশটাকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়ে দিছি। তারপর আমি বলতেছি ভাইয়া, উনি বলতেছে কি আজকেই সকালেই পাঠালাম তোমাদের এই ছবিটা, যদি সকালে পাইতাম তাহলে তোমার বাবারা সকালেই তোমরা নিতে পার। পরে ভাইয়া ছবি পাঠাইছে। আমি বলছি ভাইয়া আমাদের একটা আঙ্কেল আছে ওনার ফোনে ছবি পাঠাইছে, তো আমরা দেখে বলছি এটাই তো আমার আব্বু। পরে ভাইয়ার অনেক পরিমাণে কষ্ট পাইছে, অনেক কষ্টে। পরে আমরা বলতেছি ভাইয়া আমার আব্বুর কি আনা যাবে না? ওনারা বলতেছে হ্যাঁ তোমরা আনতে পারবে না কেন? পরে আমরা ঢাকা মেডিকেল কলেজ যাই, ওখান থেকে লাশ নিয়ে আসি। আনতে আনতে 5টা বেজে গেছে। তারপর ওখান থেকে নিয়ে এসে আমার আব্বুরে দাফন কাফন করে জানাজা করে মাটি দিয়ে দিছি। লাশের যে ব্যাপারটা, ওই লাশটা আসছে 5 তারিখে। 5 তারিখে হচ্ছে যেদিন আসলে আমরা স্বাধীনতা পাই, দ্বিতীয়বার যে স্বাধীনতা যেটা আসে সেদিন। কিন্তু কারা নিয়ে আসছে সেটা জানে না, কারণ মানে আগন্তুক অনেক লোক ছিল, কে নিয়ে আসছে সেটা জানে, হসপিটালে ছিল এতটুকুই তাদের কাছে আসলে তথ্য আছে। এরপর আমরা যখন আসলে রাত্রে বাসায় যাই, বাসায় যাওয়ার পর আসলে কারো লাশের আসলে তথ্য পাওয়া যাচ্ছে না বা পরিবার পাওয়া যাচ্ছে না, এই জিনিসটা আমাদেরকে অনেকটা আসলে মানসিকভাবে দুর্বল করে দেয় যে দেশের জন্য মারা গেল কিন্তু তার পরিবার খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর সালে আমাকে 11টা বা 11:15, টাইমটা এক্স্যাক্টলি মনে নেই, তখন একটা নিখোঁজ বিজ্ঞপ্তির কাগজ দেয় যে দেখতো এটার সাথে আসলে এই ছবির কোনো মিল আছে কিনা। তখন আমি ওদের আসলে এই 2 ছবির মধ্যে একটু করতে গেলাম, দেখলাম যে হুবহু মিল আছে। তখন স্যারলে বললাম যে কল দে, ওই নাম্বারে কল দিয়ে একটু তথ্য নিয়ে আসলে কোথায় এরা, বাসা কোথায়, এরকম। তখন সালে কল দেওয়ার পর তারা তখনও শিওর না যে এই লোক আসলে কোথায় আছে, মারা গেছে বা কোনো জেলখানায় আছে বা কি জন্য নিখোঁজ, এ ব্যাপারে তাদের ধারণা নেই। কারণ হচ্ছে যে তারা একটা অসহায় ফ্যামিলি। পরিবারে যে নিখোঁজ ছিল আকাশ ব্যাপারী, তার নামটা আসলে আকাশ ব্যাপারী। সে আকাশ ব্যাপারী বয়স অ্যারাউন্ড 35 বা 40 এই টাইপের হবে। তখন তাদের ধারণা যে সে রিক্সা চালায়। এরা রিক্সা চালক, তো আর কোনো আন্দোলনে যোগ দিয়া বা 5 তারিখ যেদিন দেশ স্বাধীন হয় কেউ গুলি করে মারবে এরকম ধারণা আসলে তাদের ছিল না, বা সেই সাথে আন্দোলনের সাথে আগে ওরকম সম্পৃক্ত না, হয়তো সাপোর্ট দিতে পারে, কিন্তু এরকম তো আসলে একটা মানুষ দেশের এই ক্রান্তি লগ্নে আইসা এই সম্পর্কে তার ধারণা খুবই কম। মিলিয়া তারপর ছবিটা ফয়সালই পাঠাইছে ওর ফোনে যে নাম্বার দিছে। তো ফয়সালের ছবিটা পাঠানোর পর আমি আবার তখন কল করছি। কল করার পর আমি লাইনে, ফয়সাল ছবি পাঠাইছে, তো ওই ছবিটা লোড হচ্ছিল। আমি তখন লাইনে, আমি বলছি ছবি কি পাইছেন? তো ওনারা বলে না এখনো পাইনি, উনি পাঠাইছে, লোড হইতেছে, একটু ইন্টারনেট স্লো বোধ হয়। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখেন। আমি ফোনে লাইনে বসা কয়েক সেকেন্ড, 30 থেকে 40 সেকেন্ড পরেই ওনাদের জোরে চিৎকার, আল্লাহ গো বলে চিৎকার। তখন আমি বুঝতে পারছি যে তারা চিনতে পারছে এটা তাদেরই ফ্যামিলি। তো তারপরে জিনিসটা খুবই মর্মান্তিক ছিল, এটা আমার জন্য খুবই কষ্টদায়ক ছিল। যতটা না আন্দোলনের সময় আমাদের সবার রক্ত গরম ছিল, আমরা আন্দোলনে ছিলাম, নিজের চোখের সামনে অনেক লাশ দেখছি, বাট পরিবার আসলে কিভাবে ফিল করে বা তাদের কাছে জিনিসটা কিভাবে যায় সেটা আসলে ওই তাদের চিৎকার না শুনলে হয়তো বুঝতে পারতাম না। তো তারপরে ওনার ফ্যামিলির সাথে কথা বলি যে লাশের আপডেট কি। তো সর্বশেষ লাশের যেটা আপডেট ছিল যে ওই লাশ হচ্ছে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিয়েছিল। ওনারা বলতেছে লাশের তো 5-6 দিন হয়ে গেছে, এখন না আনলে হয়তো বা ওকে হচ্ছে অজ্ঞাতনামা হিসেবে করে দিতে পারে, আঞ্জুমানে পাঠিয়ে দিতে পারে। তো ওনারা যেভাবে বলে ওইভাবে আপনারা করেন, আপনার যদি কোনো প্রবলেম হয় আমরা হচ্ছে সকালে আপনাদেরকে হেল্প করব। তো পরবর্তীতে হচ্ছে দেখা যায় যে সকালে ওনারা বললো সকাল সকাল 6টার দিকে ওনারা রওনা দিয়ে যায়। তারপরে ঢাকা মেডিকেলে ওখানে যাওয়ার পর ওনাদেরকে যা যা হেল্প লাগে বা হচ্ছে যেহেতু তারা আকাশ ব্যাপারী ছিল একজন রিক্সাওয়ালা, তার ফ্যামিলির হয়তো সবাই এগুলো বুঝে না, তো আমাদের দায়িত্ব ছিল সেই হিসেবে আমরা তাদেরকে লাশ নিয়ে আসা পর্যন্ত আমরা হচ্ছে তাদের যেভাবে অ্যাসিস্ট করা দরকার সেভাবে অ্যাসিস্ট করেছি। তো পরবর্তীতে আসলে বিকালবেলা ওনার জানাজার সময় আমরা যাই,
যাওয়ার পরে তার ফ্যামিলিকে দেখি সামনাসামনি, দেখার পর আসলে যেটা আন্দোলনের আর কি আমাদের জন্য খুবই মর্মান্তিক বা দুঃখজনক ছিল যে তার ফ্যামিলির তার একটা ছেলে আছে যে হচ্ছে প্রতিবন্ধী, হাঁটতে পারে না, হুইল চেয়ারে থাকে। তারপরে তার মেয়ে আছে, একটা ছোট একটা, আর একটা, তাও দুইজনই ছোট বা বড় বলা যায় না, অ্যাডাল্ট। তো তারপরে হচ্ছে তাদের সবার কন্ডিশন দেখে এটা আরো ছিল, এবং তাদের কান্নাকাটি যে তার আকাশ ব্যাপারী আশেপাশ থেকে শুনলাম সে খুব ভালো মানুষ ছিল। তো আসলে এটাই ছিল তার লাশ খুঁজে পাওয়া বা তার লাশ আমাদের পরিবার পর্যন্ত পৌঁছে দেওয়ার